আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম দেশটির সরকার নির্বাহী আদেশে 13 মাস ধরে নিষিদ্ধ আছে। বাংলাদেশ সরকার এমন নিষেধাজ্ঞার সময় দেশটির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করত না। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে স্বীকৃত, তারা দলটি ও নেতাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা শুরু করেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক চিঠির আদান প্রদান। সবশেষ গত 9 জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অবাক করার ব্যাপার হলো, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে চিঠি দেওয়া হয়েছে সেই একই ফরম্যাটে কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দলটির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে। প্রশ্ন হলো, প্রায় 1 বছর ধরে আওয়ামী লীগ থেকে দূরে থাকা বিদেশি সংস্থাগুলো কেন হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? বিদেশিদের মধ্যে যখন আওয়ামী লীগকে ঘিরে এই নতুন নাড়াচাড়া শুরু হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বর্তমান ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আওয়ামী লীগ ইস্যুতে চলছে নানান আলোচনা ও সমীকরণ। সেই সমীকরণের আসল কেন্দ্রবিন্দু হলো সামনের স্থানীয় সরকার নির্বাচন। গত ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মতোই নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আবারও আওয়ামী লীগের ভোটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে গত বছর 10 মে হঠাৎ করে নিজের মদতপুষ্ট লোকজনকে দিয়ে যমুনার সামনে মব করিয়ে মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছিল। খুব দ্রুত বেগে তখন সন্ত্রাস বিরোধী আইনটিতে 2টি ধারা সংযোজন করে নতুন অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সে অধ্যাদেশের বলে ইউনূস সরকার তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সরকার আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল, যে কারণে দলটি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনের পর সরকারের দল বিএনপি সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। সংসদ নির্বাচনের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদের বক্তব্য তুলে ধরলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এসে সরকার, নির্বাচন কমিশন ও দেশটির রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিল। এসব বৈঠকের খবরে তখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বৈঠক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশিত হতে দেখা যায়নি। তবে একাধিক সূত্র বলছে, বিতর্ক এড়াতে তখন কমনওয়েলথ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিলেও আওয়ামী লীগকে তখন কোনো চিঠি দেওয়া হতো না এবং দলটির সাথে বৈঠকগুলো হয়েছিল অনলাইনে। যদিও বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ফেস টু ফেস বৈঠক হয়েছিল এবং বৈঠকের আগে পরে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। যেমন গত বছরের 20 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচে। তিনি 20 থেকে 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছিলেন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে শার্লি বোচে তখন তার ওই সফরের বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তখন নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছিলেন। শুধু একটি ছবি ছিল অনলাইন বৈঠকের, যেখানে অপর প্রান্তে কে ছিলেন তা উল্লেখ ছিল না। সূত্রগুলো বলছে, ওই বৈঠকটি হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। দর্শক, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে নির্বাচনের আগে আরো কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের দূত আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিদের সাথে এমন বৈঠক করেছিলেন।
কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় গত 13 মাসে তারা ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করেনি, যেটি ঘটতে শুরু করেছে সম্প্রতি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের সাথে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। সবশেষ চিঠি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শালিক হোসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমনওয়েলথের একটি টিম বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল। সেই পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমনওয়েলথ। গত 9 জুন কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে জানান, কমনওয়েলথ বাংলাদেশের সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করতে যাচ্ছে। কমনওয়েলথের সেই প্রতিবেদনটিও আমাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণভোটের প্রক্রিয়া এবং পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ার সমালোচনা করা হয়েছে। ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেছেন, প্রচলিত রীতি অনুযায়ী তিনি প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পাঠাবেন যাদের সাথে গ্রুপটি জড়িত ছিল। প্রতিবেদনটি সমস্ত কমনওয়েলথ সরকারের কাছে পাঠানো হবে এবং পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রশ্ন হলো, যে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি তাদের কাছে কেন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল সংস্থাটি, যেটি তারা বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছেও পাঠায়নি? জানা গেছে কমনওয়েলথ বাংলাদেশের 5টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ। প্রশ্ন হলো, 13 মাস পর হঠাৎ করে কেন কমনওয়েলথের মতো একটি বড় আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যোগাযোগ করে তাদের রিপোর্ট পাঠাচ্ছে? বাংলাদেশে যেখানে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, যেখানে দলটির নেতা কর্মীরা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, সেখানে কেন বিদেশি সংস্থাগুলো হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? এটা এখন প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রগুলো বলছে, শুধু কমনওয়েলথই নয়, গত 2 সপ্তাহে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, কিছু দেশের পার্লামেন্টারি সংস্থা, কয়েকটি আইনি প্রতিষ্ঠান একইভাবে চিঠি দিয়েছে দলটির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, কয়েকটি সংস্থা চিঠিতে জানিয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কি ভাবছে তা নিয়ে জানতে চেয়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। একটি বিদেশি মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 5ই আগস্টের পর আওয়ামী লীগ ও দলটির ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটি ব্যাপকভাবে পাল্টে গেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকার সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তাতে দলটির জনভিত্তি নিয়ে বিদেশিদের ভাবতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক নানা পক্ষের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ধরনের প্রচেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতার কারণে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদেশিরা চিঠি দেওয়া শুরু করেছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিয়ে বিদেশিদের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়েছে, তখন দেশের ভেতরেও বর্তমানে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও ভোট ব্যাংক নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। এর কারণ হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আইনের কথা যদি ধরা হয়, তাহলে আওয়ামী লীগ করার কারণে স্থানীয় নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। গত সংসদ নির্বাচনে বাধা ছিল, কারণ মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম করে রেখেছিল নিষিদ্ধ। বিএনপি সে নিষেধাজ্ঞা তুলে না নিলেও স্থানীয় নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই এখানে কারো জন্য কোনো বাধা নেই। স্থানীয় নির্বাচন কবে হবে সরকার এখনো সিদ্ধান্ত না নিলেও নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে। তাতে বলা আছে, প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে। বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবে নির্বাচনে। এখানেও সরকার তার প্রাথমিক সিদ্ধান্ত থেকে বড় রকমের অবস্থান পাল্টিয়েছে।
প্রথমে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা রাখা হয়নি। এই বিধান রাখা হলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পরধারী কোন নেতাই অংশ নিতে পারতেন না। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবে না। সূত্রগুলো বলছে, গত সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসেব নিকাশ পাল্টে দিবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এটি নিয়ে ভাবছে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টি। জানা গেছে, বিএনপি একটি অভ্যন্তরীণ বৈঠকে বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে তাদের জিততে সাহায্য করেছিল সেটি নিয়ে আলোচনা হয়েছে। যেমন লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলার সদর আসনে বরাবরের মতো এবারও বিএনপির প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। কিন্তু ভোটের ব্যবধানটি বিএনপিকে অবাক করেছিল। 1,33,000 বেশি ভোট পেয়েও মাত্র 16,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেউ ছিল না, কারণ দলটি তো নির্বাচনে অংশ নিতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের রেজাউল করিম। তিনি যে খুব পরিচিত তাও নন। এই এনির পরাজয়ের ঘণ্ট বেজে যেতে পারত যদি না আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট না দিতেন। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিতে পারেনি, যে কারণে তারা অন্য দলের দিকে ধাবিত হলো। এবার তারা নিজেদের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাবে। এতে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। বিশ্লেষকদের ধারণা, যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে, সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য রাজনীতিতে একটা কামব্যাকের বড় সুযোগ তৈরি হবে। সরকার একটি সূত্র বলছে, স্থানীয় সরকারের প্রকল্পগুলোর ফান্ডিং এর বড় উৎস হলো বিদেশি দেশ ও দাতা গোষ্ঠী। এর মধ্যে বিদেশিদের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে বাধা না দেওয়ার বার্তা সরকারকে দেওয়া হয়েছে। এমনিতেই ইউনূস সরকার বিএনপির জন্য ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। এমন পরিস্থিতিতে দাতা গোষ্ঠীর কাছে কোনো ভুল বার্তা দিতে চায় না সরকার। এখন দেখার বিষয়, দেশীয় রাজনৈতিক দলগুলোর মতো বিদেশিরাও আওয়ামী লীগকে নিয়ে যেভাবে আনুষ্ঠানিকভাবে ভাবতে শুরু করেছে, তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে নিয়মিত পুশ ইন করার জন্য শত শত মানুষকে ভারত জড়ো করেছে এবং এই ঘটনা নিয়ে প্রায় প্রতিদিনই সীমান্তে বিশ্রী রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজিবি এবং বিএসএফ তারা কখনো কখনো তর্ক বিতর্ক, কখনো কখনো ধাওয়া পাল্টা, এবং এই ঘটনার সঙ্গে কখনো কখনো অমানবিক কিছু দৃশ্যের তৈরি হচ্ছে। এবং সেগুলো এরকম যে ভারত যে পুশিং গুলো করতে চাচ্ছে বাংলাদেশে, সেই পুশিংকে আবার ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, বিজিবি তারা আবার কাউন্টার পুশিং করছে, তাদেরকে ফেরত পাঠাচ্ছে। এবং এই দৃশ্যগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে সকল আন্তর্জাতিক চক্র রয়েছে, তারা বাংলাদেশের যে অমানবিক আচরণ, এগুলোকে ফুটিয়ে তোলার জন্য ওত পেতে বসে আছে। আমাদের এই ক্ষুদ্র দেশটি নিয়ে আন্তর্জাতিক যে চক্রান্ত, এটি দীর্ঘদিন ধরে চলছে। আজকে মায়ানমার সীমান্তে এরকম পুশিং, এরকম নাটক করে বাংলাদেশের ভিতরে প্রায় 15 লাখ রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে মানবতার মা বানানো, তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হবে বা তিনি পেতে পারেন। তারপর আমাদের দেশে যে সকল ইসলামী সংগঠন রয়েছে তারা সবাই এখন পিছু টান দিয়েছেন, কিন্তু ওই সময়টিতে সেই রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে আশ্রয় দিতে হবে, এজন্য সারা বাংলাদেশ থেকে চাঁদা তুলে দলে দলে এই মাদ্রাসা পড়ুয়া ছেলেরা, শিক্ষকেরা, তারা কক্সবাজার, টেকনাফ, উখিয়াতে রীতিমতো এখানে গিয়ে এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাদেরকে দান খয়রাত করা, এটাকে একটা তাবলিগি কর্ম মনে করে প্রায় জান্নাতুল ফেরদাউস কনফার্ম করে ফেলেছিল। ওই সময়টাতে আমার বেশ কয়েকজন পরিচিত এরকম মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, তাদেরকে বললাম যে দেখো, তোমরা যে কাজগুলো করছো, তোমরা এই রোহিঙ্গাদেরকে চেনো না, তোমরা এই অঞ্চলের অর্থাৎ আমাদের কক্সবাজার, চট্টগ্রাম এবং আরাকানের যে রাজনীতির ইতিহাস সেটা তোমরা জানো না। ফলে তোমরা এই এখন আবেগ তাড়িত হয়ে যে কাজগুলো করছো এটা দেশ, জাতি এবং সরকারকে ভোগাবে। ঠিক ওই সময়টাতে 2012-13 এমনকি 16 সালে যখন এই ঘটনাগুলো চলতেছিল, ওই সময়টাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে আমি একাধিক কলাম লিখে শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি যে কাজটা করছেন খুবই অন্যায় করছেন, সীমান্ত সিল করে দিন। আপনি যে কাজগুলো করছেন এটা আপনি সামাল দিতে পারবেন না। এবং শেখ হাসিনার যে দেখুন এখন যে পতন, সেই পতনের মধ্যে যে কারণগুলো রয়েছে তার অন্যতম কারণ কিন্তু এই রোহিঙ্গা। এই রোহিঙ্গাকে ইস্যু করে অবাধে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, চীনের গোয়েন্দা সংস্থা, আমেরিকার একেবারে পুরোপুরি মিলিটারি ইউনিট যেভাবে ক্রমাগতভাবে 2016 সাল থেকে আজ অবধি বাংলাদেশে অপারেশন পরিচালনা করছে, ফলে কক্সবাজার, বৃহত্তর কক্সবাজার উপজেলার যে বা জেলার, উপজেলা মানে বলতে ধরেন টেকনাফ উপজেলা এবং কক্সবাজার জেলা, পুরো বৃহত্তর এই অঞ্চল, তার সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চল, সেখানে যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতার বিপরীতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা ভূমিকা রাখতে পারছে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। ওখানে যারা আদিবাসী মানে আমাদের যারা বাঙালি ওই অঞ্চলে কক্সবাজার জেলায়, তারা সবাই বলতে গেলে এখন রোহিঙ্গা হয়ে পড়েছে। আর ওখানে যে সকল রোহিঙ্গা সর্দাররা রয়েছে তারা সেখানকার রাজায় রূপান্তরিত হয়েছে। কাজে যে মিলিটারি পদক্ষেপ নেওয়া দরকার ছিল এবং যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেটা আমরা এখনো পর্যন্ত নিতে পারিনি, কিন্তু আমরা বিদেশিদের ফাঁদে পা দিয়ে ফেলেছি একটি সীমান্তে, মানে মায়ানমার সীমান্তে। এবার আসুন ভারতের সঙ্গে যে আমাদের প্রায় 4500 কিলোমিটার সীমান্ত রয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম সীমানা। অনেক বড় বড় দেশ রয়েছে, কিন্তু ভারতের সঙ্গে আমাদের যে এই যে 4500 যে বর্ডার, কিলোমিটার যে বর্ডার, এরকম বর্ডার পারস্পরিক দুটো দেশের মধ্যে খুব কম আছে। আমার জানা নাই, আমি ইন্টারনেট দেখলে বলতে পারতাম। দ্বিতীয়ত হলো যে এইরকম বিশাল বর্ডার কিন্তু অসম সামরিক শক্তি, অসম কূটনীতি এবং অসম অর্থনীতি এবং অসম সংস্কৃতি, এটি আর বিশ্বের কোনো দেশে নেই। যেমন ধরুন মেক্সিকোর সঙ্গে ইউএসের যে যাকে বলা হয় সীমানা রয়েছে, তারপর কানাডার সঙ্গে আমেরিকার যে সীমানা রয়েছে, চীনের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সীমানা রয়েছে, তো সেই সীমানার যে ভৌগোলিক অবস্থান,
রাজনৈতিক অবস্থান এবং সীমানার দুই পারে মানুষের মধ্যে যে অন্তমিল, তার বিপরীতে যদি আপনি আমাদের এই ৪,৫০০ কিলোমিটার সীমানার, ভারতের সাথে যে সীমানার, সেখানকার যে বৈরিতা, রাজনৈতিক বৈরিতা, ভৌগোলিক বৈরিতা, মানুষের মন এবং মানসিকতা এবং সাংস্কৃতিক যে বৈরিতা, এটি অন্য কোনো সীমানায় নেই। ফলে আমাদের এই সীমানা শান্তিপূর্ণ আছে এখনো পর্যন্ত, ৭১ থেকে এখনো পর্যন্ত, কিন্তু এটা অশান্তিতে রূপান্তরিত হতে এবং এটা যে কোনো সময় আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বুমেরাং হতে ১ মিনিটও সময় লাগবে না। যেটা বলছিলাম যে আমাদের কক্সবাজারের যে সীমানা, এটা এখন মারাত্মক ঝুঁকি এবং সেই ঝুঁকির কারণে পুরো দুটো রেজিমেন্ট, অর্থাৎ কক্সবাজারে সেনাবাহিনীর যে রেজিমেন্টটা রয়েছে, তারপর পার্বত্য অঞ্চলগুলোতে যে রেজিমেন্টটা রয়েছে এবং গ্রেটার চট্টগ্রামে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ভিত্তিক যে রেজিমেন্ট রয়েছে, এই পুরোটাই এখন ব্যস্ত রয়েছে বলতে গেলে এই রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কক্সবাজারে যে গোয়েন্দা সংস্থাগুলোর যত তৎপরতা, আমাদের ওখানে যে পরিমাণে ইনভেস্ট করতে হচ্ছে, ওখানে সরকারের যে সকল কৌশলগত অফিসগুলো রয়েছে এবং প্রতিটা মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে গেলে বা ডিসি অফিসে যারা চাকরি করেন তারা জানেন যে এখানে কি পরিমাণ ভিআইপি প্রোটোকল তাদেরকে দিতে হয়, যেটি এই রাজধানী ঢাকা শহরে দিতে হয় না। এই আপদ আমরা ডেকে এনেছি রাজনৈতিক অপরিপক্কতার কারণে। এখন সেই সমস্যাটা আমরা সামাল দিতে পারছি না, উপরন্তু আমাদের ঘাড়ের উপরে ১৫ লক্ষ লোক এসে আশ্রয় নিয়েছে। এই মরার উপর খাড়া গা হিসেবে আবার বাংলাদেশ ভারত সীমান্তে এখন নতুন করে পুশিন শুরু হয়েছে। কয়জন করতে পেরেছে আমরা আসলে জানি না, কিন্তু ভারত সীমানার ওপারে অন টেস্ট কেসে কয়েক হাজার লোককে তারা জড়ো করেছে এবং বিচ্ছিন্নভাবে ২০০, ৩৫০ ওভাবে সীমানার ওপারে জড়ো করে তারা পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে আমাদের বাংলাদেশের আবেগপ্রবণ বাংলাদেশ বিজিবির সঙ্গে রাত দিন সীমান্তের এপারের লোক হাজার হাজার মানুষ সেখানে বিজিবিকে ধাওয়া করছে, বিজিবিকে নয়, বিজিবির সাথে থেকে তারা বিএসএফ কে ধাওয়া করছে, আমরা দেখছি। কিন্তু ওপারের মানুষ যে আবার বিএসএফ এর সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের লোককে যে ধাওয়া করছে, এ খবর তো আমরা জানি না। এবং সীমান্তে সত্যিকার অর্থে কতটুকু হতাহত হচ্ছে, কি পরিমাণ মানুষের এই উত্তেজনার ফলে কাজকর্ম বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে, এবং এটার আফটার এফেক্ট কি আমরা সেটা জানি না। তবে আওয়ামী লীগ জামানাতে এই সমস্যাগুলো আমরা যখন শুরু হলো তখন আমরা জানি বা দেখেছি যে আসামের যারা বিজেপি সরকার এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে বলেছিলেন যে বাংলাদেশের প্রায় ৩০ লক্ষ লোক আসাম এবং সংশ্লিষ্ট আশেপাশের এলাকাটা আছে, 30 লাখ লোক। তারা আরো বলার চেষ্টা করেছিলেন যে দিল্লি, গুজরাট এই সমস্ত এলাকাতে অন্তত 50 লাখ লোক আছে, পশ্চিমবঙ্গ নাকি আরো 50 লাখ লোক আছে। তাহলে ১,৩০,০০,০০০ লোক ভারতের দাবি মতো বাংলাদেশি পরিচয়ধারী, তারা এখন ভারতে আছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে আসামের যে সরকার, বিজেপি সরকার, তারা পণ করেছিল যে এই ৩০ লাখ লোককে তারা ঠিক আলাদা করে তাদেরকে একটা ক্যাম্পে, কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেভাবে রোহিঙ্গা ক্যাম্প, ওইরকম ভাবে তাদেরকে আলাদা ক্যাম্প তৈরি করে সেই ক্যাম্পে রাখা হবে এবং সময় এবং সুযোগ মতো বাংলাদেশে যেভাবে বিহারি ক্যাম্প আছে,
যেভাবে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প আছে, এইভাবে আসাম বাঙালি একটা ক্যাম্প তৈরি করবে এবং সেখানে যে সকল বাঙালি আছেন যারা সন্দেহভাজন, যাদের আইডেন্টি কার্ড নেই, বা ভারতের বিজেপি সরকার, আসামের সরকার মনে করছে যে এই 30 লাখ লোক তাদের পরিচয়পত্র থাকলেও তাদেরকে সেই পরিচয়পত্র বঞ্চিত করে বাংলাদেশে ফেরত পাঠাবে এবং তাদেরকে সেই ক্যাম্পে জড়ো করা হচ্ছিল বা হবে। এই খবর আমরা আওয়ামী লীগ জামানাতে শুনেছি, কিন্তু যেহেতু আমরা মনে করেছি যে ভারতের সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, কাজে এটা শেষ পর্যন্ত আসলে হবে না। অন্যদিকে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল এবং উপরে দিদি, হাসিনাজি এই ধরনের খুব কোলাকুলি হতো, কিন্তু যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক ছিল, এই জন্য মমতা ব্যানার্জি তার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতেন এবং শেখ হাসিনার পতনে পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশে যে সকল ইসলামিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে মমতা ব্যানার্জির নিদারুণ একটা সম্পর্ক ছিল এবং ওখানকার মুসলমানদের সঙ্গে মমতা ব্যানার্জির একটা ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা এখন বুমেরাং হয়েছে, মমতা পরাজিত হয়েছে, তার দল ভেঙে টুকরো টুকরো হয়েছে এবং সে নিজেও নির্বাচিত হতে পারেনি। অন্যদিকে বিজেপি শুভেন্দু যেভাবে আসছে এবং সেখানে তিনি যেভাবে মুসলমানদেরকে সেখানে অত্যাচার শুরু করেছেন এবং সেখান থেকে যেভাবে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হচ্ছে, এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো রয়েছে সেখানে রীতিমতো যুদ্ধের যে অবস্থা সেটা তৈরি করে ফেলেছে। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা যতটুকু জেনেছি সেটা হলো সীমান্তে সর্বোচ্চ সৈন্য সমাবেশ ঘটিয়েছে বাংলাদেশ। বলা হচ্ছে যে 60,000 বিজিবি তাদেরকে শুধু সীমান্তে মোতায়েন করা হয়েছে। এটা রীতিমতো যুদ্ধ অবস্থা। অন্যদিকে বাংলাদেশের যে চিফ হুইপ, সংসদের চিফ হুইপ, তিনি বলেছেন যে 1000 বেড বিশিষ্ট এরকম 5টা না 7টা হাসপাতাল করার জন্য চীনের সঙ্গে ইতিমধ্যে সরকার চুক্তি করেছে। ইট মিন যে সকল এলাকাতে হাসপাতাল করা হবে, চীনকে বাংলাদেশ এখানে একটা এক্সেস দিতে চাচ্ছে। ভারত যখন এটা বুঝেই গেছে যে বাংলাদেশে তারেক জিয়ার যে নেতৃত্বে যে সরকার, সেই সরকার মোটামুটি চীনকে একটা বিরাট করিডোর দিয়ে দিচ্ছে, আর সে কারণে উত্তরবঙ্গকে কেন্দ্র করে চীন সেখানে রীতিমতো যে মাস্টার প্ল্যান করছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ভারত রণ উন্মাদনা শুরু করেছে। আমাদের পুরো উত্তরবঙ্গের যে সীমানার ওপারে ভারত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান, জঙ্গি বিমান, তাদের যে আর্টিলারি এবং সৈন্য সমাবেশ, যেটাকে পদাতিক সৈন্য বলা হয়, সেটা তারা ইউনুস জমানা থেকে সেখানে জড়ো করেছে এবং ভারতের সেনাবাহিনীর প্রধান নিয়মিতভাবে পশ্চিমবঙ্গে অফিস করছেন। অজিত দোভাল নিয়মিতভাবে পশ্চিমবঙ্গে অফিস করছেন। এই যে যে জিনিসগুলো চলছে, সেই জিনিসগুলো আমাদের পুরো সীমান্ত অঞ্চলে একটা যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। আমরা কি এখন প্রশ্ন যে আমরা কি এই মুহূর্তে কালক্ষেপণ করব, ভারতের সঙ্গে আত্মসমর্পণ করব, চীনের সঙ্গে আমরা কৌশলগত সম্পর্ক স্থাপন করব, পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করব, আমেরিকাকে এখানে অ্যাক্সেস দেব, নাকি কি করব? এই মুহূর্তটি বর্তমান সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট। সরকার যদি টিকতে পারেন, খেলতে পারেন, তাহলে সরকার আগামী 10, 15, 20 বছরের জন্য টিকে যাবেন। আর যদি সরকার টিকতে না পারে, তাহলে আগামী 3, 4, 5, 6 মাস, মানে এই 2026 সনের মধ্যে সরকারকে বিপদে ফেলার জন্য ভারতের পক্ষ থেকে, মায়ানমারের পক্ষ থেকে সর্বোচ্চ তাপ এবং চাপ প্রয়োগ করা হচ্ছে। মহান আল্লাহ জানেন আমাদের তকদিরে কি আছে, আমাদের কপালে কি আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।